হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস 8-এর হিস্টোরি। আজকে আমি 3 নম্বর স্কুলের সমস্ত অর্থাৎ 2 মার্কের বড় প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তাই তোমাদেরকে বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে। এখানে তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের জানা অবশ্যই দরকার। তাই তোমাদেরকে বলবো ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো এবং এভাবে আরও নতুন ক্লাসে নতুন কিছু যদি শিখতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকে আমার ক্লাসটিকে শুরু করা যাক। প্রথমে দেওয়া আছে মডেল অ্যান্সার পেপার নাম্বার 3-এর দাগে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো 2-3টি বাক্যের মধ্যে। আইয়ের দাগে টমাস মেকলে ভারতীয়দের কাছে পরিচিত কেন? এর অনেকগুলি কারণ হবে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ কারণটা আছে সেটা হলো মেকলে বিশ্বাস করতেন যে ব্রিটিশরাই জাতি হিসেবে সবথেকে উন্নত, একমাত্র ব্রিটিশদের হাত ধরেই ভারতের আধুনিকতা আসা সম্ভব। মেকলের মতে প্রাচ্যের শিক্ষা সংস্কৃতি খুবই অনুন্নত এবং কুসংস্কারে ভরা, তাই তিনি ভারতে ইংরেজি শিক্ষা প্রসারে জোর দেন। তিনি এদেশে একদম ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করার জন্য সুপারিশ করেন। আর তার মতে ইংরেজি শিক্ষিত এই মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হবে। এরপর দেওয়া আছে যে অথবা দেখে লর্ড হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের আমলে বিচার ব্যবস্থার মধ্যে পার্থক্য লিখুন। এখানে তোমাদের জন্য 2 মার্কের এখানে 2টি পার্থক্য লিখে দিয়েছি। এটি হবে যে হেস্টিংসের আমলে ফৌজদারি বিচারের ভার নবাব ও দেশীয় বিচারকের হাতে ন্যস্ত ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে কর্নওয়ালিস ফৌজদারি বিচারের ওপরেও ইউরোপীয় বিচারকের কর্তৃত্ব প্রতি অর্পিত হয়। আর এরপর যেটি দেওয়া আছে যে হেস্টিংস ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেনি, আর কর্নওয়ালিস 4টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেছিল। এরপর দেওয়া আছে দ্বিতীয় প্রশ্ন যে সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজে অবদান লিখুন। এই প্রশ্ন উত্তরটি হবে রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ আন্দোলনের সংগঠন করে। তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করে প্রগতিশীল মানুষদের মধ্যে ব্রাহ্ম আন্দোলন প্রচার করে। 1860 খ্রিস্টাব্দের দশকে কেশবচন্দ্র সেন, বিজয়কৃষ্ণ গোস্বামী প্রমুখ ব্রাহ্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। এই সময় ব্রাহ্ম আন্দোলন শহরের গণ্ডি ছেড়েও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। বিজয়কৃষ্ণ বৈষম্য ধর্মের জনপ্রিয় ঐতিহ্য ও ব্রহ্মবাদের মধ্যে সমন্বয় ঘটানোর চেষ্টা চালান। সামাজিক কুসংস্কারের অবসান ও শিক্ষা প্রসারের কাজে ব্রাহ্ম আন্দোলন উদ্যোগী হয়েছিল। এরপর দেওয়া আছে যে সতীদাহ প্রথা কী? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখানকার মধ্যে। এটি হবে যে প্রাচীনকালে হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। এই প্রথা অনুসারে স্বামীর মৃত্যু হলেও স্ত্রীকে সমহরণে যেতে হতো। মৃত স্বামীর চিতায় তুলে দেওয়ার পর তার স্ত্রীকেও পুড়িয়ে মরতে হতো। অধিকাংশ ক্ষেত্রে সমাজপতি ও আত্মীয় পরিজনরা জোর করে মৃত ব্যক্তির স্ত্রীকে পুড়িয়ে মারত। এই নির্মম ও অমানবিক প্রথাই সতীদাহ প্রথা নামে পরিচিত। এরপর দেওয়া আছে যে 3 দিনের তামাশা বলতে কী বোঝো? এটি হবে প্রথম পর্বে কংগ্রেসের কার্যধারা বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে বলতো 3 দিনের তামাশা। এরপর দেওয়া আছে যে বঙ্গভঙ্গ কবে কার্যকর হয় এবং কবে রদ করা হয়? এটি হবে বঙ্গভঙ্গ 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর কার্যকর হয়, আর বঙ্গভঙ্গ 1911 খ্রিস্টাব্দে রদ করা হয়। এরপর দেওয়া আছে যে চট্টগ্রাম জালালাবাদ পাহাড় অভিযান কার নেতৃত্বে কবে হয়? এটি হবে 1930 খ্রিস্টাব্দে 18 এপ্রিল হয়। আর কার নেতৃত্বে এখানে এটি লিখে দেওয়া নেই। এরপর দেওয়া আছে যে কত খ্রিস্টাব্দে কোন জাহাজের ধর্মঘটের মাধ্যমে নৌবিদ্রোহ সূচনা হয়? এটি হবে 1946 খ্রিস্টাব্দে তরোয়াল নামক জাহাজের ধর্মঘটের মাধ্যমে নৌবিদ্রোহ শুরু হয়। এরপর দেওয়া আছে কোন দেশের প্রধানকে খলিফা বলা হতো? তুরস্ক দেশের প্রধানকে খলিফা বলা হতো। এবং তিনি কোন ধর্মের গুরু ছিলেন? এটি হবে তিনি শিখ ধর্মের গুরু ছিলেন। এরপর দেওয়া আছে আলিগড় আন্দোলন বলতে কী বোঝায়? এটি মুসলিম সমাজে আধুনিকরণের উদ্দেশ্যে স্যার সৈয়দ আহমেদ খান মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মুসলমান ছাত্রদের মধ্যে আধুনিক যুক্তিবাদী ও প্রগতিশীল ধারণা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। এই কারণে সৈয়দ আহমেদের কর্মকাণ্ড আলিগড় আন্দোলন নামে পরিচিত। এরপর দেওয়া আছে যে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটি হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বা ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় যে ভারতের রাষ্ট্রের নিজস্ব কোনো বিশেষ ধর্ম নেই। ভারতীয় রাষ্ট্রীয় প্রতিটি নাগরিক তা নিজের ধর্ম অনুসরণ করার অধিকারী। রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের জন্য কথা বলে না। ভারতের প্রতিটি ধর্ম সম্প্রদায় স্বাধীনভাবে নিজ ধর্ম অনুসরণ করতে পারে। এরপর দেওয়া আছে অথবা দাগে আজকে আমার কাছে শেষ প্রশ্ন যে সংবিধানে 42তম সংশোধনীতে কোন দুটি শব্দ যুক্ত হয়েছে? এটি হবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ।
এই ছিল তোমাদের জন্য আজকে আমার ক্লাসটি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ক্লাস থেকে তোমরা যদি কোনো কিছু নতুন শিখতে পারো লাইক করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও নতুন ক্লাস নতুন কিছু যদি শিখতে চাও তাহলে আজকে আমার ক্লাসটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরে কোনো নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।